এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের দলীয়ভাবে কিংবা সরকারিভাবে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করেনি। কিন্তু তার দল, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় যে তাদের একজন নেতা, যাকে কোনো না রাজ্য না সেন্ট্রাল কোথাও বিজেপির কোনো মূল্যই দেয় না, তাকে তাকে একদম রীতিমতো পাগল মনে করে পাবলিক। বিজেপির বাইরে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ নিয়ে বিদ্বেষ নেই। প্রচুর বন্ধুরা, আজকে যে ওভারঅল যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগুলো আজকে যে ভারত সম্পর্কে আলোচনা করবে তাদের সম্পর্কে বলতে গিয়ে আপনাদের বলে দিই যে আজকের দিনে বাংলাদেশ নামে দেশ আছে, চেনেই না। বাংলাদেশের আইডেন্টিটি, বাংলাদেশিরা যখন বাইরে যায় ভারতের নাম নিতে হয়। ভারতের নাম ছাড়া এদের উপায় নেই। বাইরে যে সমস্ত বাংলাদেশিদের বড় বড় রেস্টুরেন্ট, দোকান, এমনকি বড় বড় জায়গায় কাজ করছে, তাদের ভারতের নাম ভেঙে খেতে হয়, এটা সত্য। বাংলাদেশিদের চেনা বাইরে তো বাদ দিন, আমাদের ভারতে, অল ওভার ভারতের ভেতরে একমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাদে এমনও মানুষ আছে যারা বেঙ্গলি মানুষ বলে যে আছে, অর্থাৎ বাংলাদেশ নামে যে বেঙ্গলি মানুষ আছে তাদেরকে পর্যন্ত চেনে না বা জানে না। এদের যে সমস্ত কথাগুলো, বক্তব্যগুলো আজকের দিনে যদি বাংলা ভাষা না হয়, যদি হিন্দি ভাষা বা অন্য কোনো ভাষা হতো, তাহলে আজকের দিনে সমগ্র ভারতবাসী বুঝতে পারত। এই সমস্ত যে সমস্ত বুদ্ধিজীবী বলুন, মানে যাদেরকে দেখতে চলেছেন, এই সমস্ত ব্যক্তিগুলো যদি আজ বাংলা ভাষা না বলে হিন্দিতে বলতো, তাহলে এদের যে সমস্ত কথাগুলো বা কথোপকথনগুলো সমস্ত ভারতবাসী এদের সম্পর্কে বুঝতে পারত। ওদের বক্তব্য এটাও আছে, ভারতের জনগণ বাংলাদেশ বিদ্বেষী নয়, বিদ্বেষ ছড়ায় শুধুমাত্র বিজেপি। দেখুন বন্ধুরা, কে কি ছড়ায় না ছড়ায় সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলের মানুষও বাংলাদেশিদের দেখতে পারে না। কেননা এরা হচ্ছে ভিখারি, এদের হচ্ছে না জন্মের ঠিক আছে, না এদের কোনো ভদ্রতা, না কোনো ভাষাগত জায়গা ঠিক আছে। অল ওভার দেখলে এরা সমস্ত ফিল্ডের পিছনে একটা সেক্টরে এগিয়ে, সেটা শুধুমাত্র ইসলামিক ব্যাপারে, এটা মানতে হবে। কেননা আমি অল ওভার এদের মিডিয়ার উপর নজর রাখি, দেখা দেখি করি, তো সেখানে দেখতে গিয়ে দেখেছি যে বাংলাদেশের আর কিছুতে এগোক বা না এগোক, এদের কিন্তু ইসলামিক বিষয়েরা বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে আসে। এই জন্য আমি আপনাদের প্রথমেও বলি, আগেও বলেছি, এখনো বলছি, ধর্মান্ধতা জগতের তলে যে গেছে সেই ডুবেছে। এর জলজান্ত উদাহরণ পাকিস্তান, আফগানিস্তান, আমি অন্য দেশের কথা বাদ দিলাম। চলুন দেখিনি বাংলাদেশের এই সমস্ত ভারত নিন্দাকারীগুলো ভারতের সম্পর্কে কি। ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন, আপনারা অনেক কিছু দেখতে পাবেন। চলুন শুরু করি। প্রশ্ন এসছে, কিন্তু আমি যিনি শেষ ডক্টর মুস্তাফিজ নাকি নাম বলছেন, তো উনাকে আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে, উনি যে কথাগুলো বলছিলেন, ওনার কথার শুরুটা এবং শেষটা কিন্তু একরকম নয়, মানে একটু খেই হারিয়ে গেছে সম্ভবত। বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনারা কি জানেন যে 71-এর পরে বা 47-এর সময়ও বহু বাঙালি মুসলিম তারা কিন্তু পাকিস্তানে থাকে, এবং তাদের উপর যে নির্যাতন হয়, আপনি বলছেন পাকিস্তানের সাথে আমাদের সংস্কৃতি মেলে, ধর্ম মেলে। পাকিস্তানে যে সমস্ত বাঙালি মুসলিমরা আছে তাদের কি করুণ অবস্থা, এটা নিয়ে সম্ভবত বিবিসি বা অন্য কোনো একটি চ্যানেল একটা তথ্যচিত্র তৈরি করেছিল, বেশি দিনের পুরনো না। সময় করে ওটা একটু দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন একটা দেশ চালাবেন, সেই দেশটা চালানোর সময় আপনার প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক না থাকে, সে দেশের উন্নতি কোনো কালে সম্ভব নয়। সে আপনি যত ভালো সরকার, বাংলাদেশের তো আমি উত্তর দিচ্ছি এক এক করে। আমি ভারত না, আমি বারবার প্রথম দিন থেকে বলেছি ভারত ভারত, আপনারা যেটা বলছেন বারবার। আপনি ভারত না জানি, কিন্তু আপনাকে বলছেন ভারত কি আসলে বোঝে কি না? ভারত সরকার তো আলোচনায় বসেছে, ভারত সরকার তো আলোচনায় বসেছে অফিসিয়ালি। আপনারা যাদের প্রচার, মিথ্যা প্রচার, এখানে এই যে দ্বিপাক্ষিক একটা টেনশন চলছে দীপক ব্যাপারে, একবার টু বি অনেস্ট আপনি বলুন তো, এখানে আসলে কার কারণে, কাদের কারণে এই টেনশনটা এখনো পর্যন্ত বিদ্যমান? অফিসিয়ালি মোদি কখনো বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলেছে সরকারি ভাবে? অফিসিয়ালি বলেনি, কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়ান মিডিয়া তো বলছে। আমি না ঠিক আছে, না মিডিয়া ব্যবসা করার জন্য বলছে, তাদের টিআরপি বাড়ানোর জন্য। মিডিয়া, আমাদের বাংলাদেশের কোন মিডিয়া যদি একই ভাবে, এখানে মিডিয়া আমি প্রথমেই বলেছি, মিডিয়া মুখপাত্র নয়, কোন মিডিয়া মুখপাত্র নয়, মিডিয়া একটা দেশের মিডিয়া অ্যানালিস্টেড মিডিয়া। এটা এমন না যে ইউটিউবে আমাদের মতো কথা বলছে যে যাই হোক সেটা পাত্তা না দিল, তো অ্যানালিস্টেড মিডিয়া। মোদিজির দল বিজেপির যে প্রধান পশ্চিমবঙ্গের, তিনি তো সেখানে ভূমিকা রাখছেন, তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে তিনি তো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় না। তার মানে আমি কি ধরে নেব যে এটা মোদিজির দলের এটা ভূমিকা? রাইট।
না, আমি জানি না আপনি কতদিন রাজনীতি করছেন, আপনার খারাপ লাগতে পারে আমার আমি কথা। আপনার বয়স বিষয়টা আমার হচ্ছে বয়স মনে হয় কাছাকাছি বা আহ, বেশিও হতে পারে। ঠিক ঠিক আছে, আমি আপনাকে বলছি, খারাপ মনে করবেন না, কিন্তু আপনার কথাগুলো আমার কাছে খুব চিন্তাশীল ব্যক্তির বক্তব্য মনে হয়নি। আমি খুব, টু বি অনেস্ট, একদম আমি আপনাকে বলছি, কারণ আপনার কথাগুলোর মধ্যে উগ্রতা বেশি ছিল। হতে পারে, হ্যাঁ, এই শেখ হাসিনা কালে অনৈতিক অনেক চুক্তি হয়েছে, যার কারণে মানুষ কেঁপে গেছে। আচ্ছা, ঠিক আছে, বলতে ভাইয়া, না 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 ইরান না, ভাই, ইরান ভাই, আপনার, ইরান ভাই বলতে দিন, ইরান ভাই বলতে আমাকে দিন। বলতে দিন, আপনি তারপরে বলবেন। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে কোনো দেশের মিডিয়া, বিশেষ করে আমাদের রিপাবলিক টিভি, ভারতবর্ষের মুখপাত্র নয়। এবং এখানে সরকারিভাবে যে দ্বিপাক্ষিক বৈঠকে বিদেশ মন্ত্রকের আধিকারিকরা গেছেন, সেটা সরকারি ডিসিশন। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ আহ, তাদের দলীয়ভাবে কিংবা সরকারিভাবে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করেনি। কিন্তু তার দল, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় যে তাদের একজন নেতা, যাকে কোনো, না রাজ্য না সেন্ট্রাল, কোথাও বিজেপির কোনো মূল্যই দেয় না, তাকে তাকে একদম রীতিমতো পাগল মনে করে পাবলিক। তো সেই লোকটি বিভিন্ন ধরনের অবান্তর মন্তব্য করছে, এবং তার যে বক্তব্য, তার যে কার্যক্রম, সেটাকে বিজেপির সবাই যে দুহাত তুলে সমর্থন করছে এরকমও নয়। আপনারা দেখবেন এই শুভেন্দু অধিকারীর কোনো বড় প্রোগ্রামে সেইভাবে কেন্দ্রীয় বা রাজ্যের অন্য অন্য নেতাদের আপনারা খুবই একটা দেখবেন না। অর্থাৎ আমি বারবার প্রথম দিন থেকে আপনার এখানে টক শোতে, আমি যখন প্রথম দিন এসেছিলাম তখনও বলেছিলাম যে একটা দেশের একটা রাজনৈতিক দল তার নিজের রাজনৈতিক ফায়দার জন্য করছে। আজকে ধরুন বিএনপি ওখানে যে লং মার্চ করলো, হ্যাঁ, তাদের জায়গা থেকে তারা করেছে, কিন্তু তাদের তো আগামী দিনে তাদের আহ রাজনৈতিক অস্তিত্ব বজিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য তাকে তো এই অ্যাক্টিভিটি করতে হবে। এখানেও বিজেপি যেটা করছে পশ্চিমবাংলাতে, আপনি কিন্তু ভারতবর্ষের অন্য প্রান্তে কিন্তু বাংলাদেশ বিরোধী কোনো সেরকম কোনো কিছু হচ্ছে না, কিন্তু পশ্চিমবাংলা যেহেতু পার্শ্ববর্তী রাজ্য আমাদের আহ বাংলাদেশের, ফলে এখানে বিজেপির যে কাজকর্ম হচ্ছে, এটা অফিসিয়াল বিজেপির সেন্ট্রাল কমিটির কোনো ডিসিশন নয়। সরকারিভাবে যে পদক্ষেপ বিদেশ মন্ত্রক যে আধিকারিকদের পাঠিয়েছিলেন, বৈঠক হয়েছে। আচ্ছা, আমি আমি এখানে সাপোজ একটা জিনিস ধরে নিই। দেখেন, আমি বাংলাদেশের যারা বক্তব্য, কথা বলছি, প্রত্যেকটা মিডিয়া, যেমন নিউজ 18 বাংলা, ভারতের চাপে ব্যাকফুটে বাংলাদেশ। মানে এক একটা মিডিয়ার শিরোনামগুলি দেখেন, এই মিডিয়াগুলি তো আমাদের দেশে কিন্তু এভাবে ভারত বিদ্বেষী কোনো ধরনের এরকম কথাবার্তা ছাপিয়ে কোনো মিডিয়া চলতে পারবে না, কারণ আমাদের মিডিয়া যা ইচ্ছা তা করতে পারে না। আমাদের মিডিয়ার দায়িত্বশীল মিডিয়া আমাদের দেশের, এই দায়িত্বশীলতা দিকে আছে এই ভারতের মিডিয়া। মিডিয়া কি সমাজ। বন্ধুরা, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের মিডিয়া কতটা দায়িত্বশীল সেটা তো জানি না, তবে আমি এখনো পর্যন্ত দেখা মতে বাংলাদেশের মিডিয়া অলওয়েজ ভারত বিরোধিতা করে, ভারতেরই সমালোচনা। দেখুন, এই যে আমি যে বর্তমান সময়ে যে মিডিয়াটা চালাচ্ছি, সেটাতে যদি আপনারা দেখেন কখনো ঢুকে তার ভিডিওগুলো, তো সেখানেও আপনারা দেখতে পাবেন সবকিছু ভারতকে নিয়ে আলোচনা। এমনটা নয় যে এই বর্তমান পরিস্থিতির উপর তারা কথা বলছে, এর আগে থেকে, মানে এই ঝামেলা বা শেখ হাসিনা সরকার আসার আগে থেকে, তখন থেকে কিন্তু এদের কথা ভারতের সমালোচনা করা, ভারতের সম্পর্কে হেট স্পিচ বলা, ভারতের নিন্দা করা, মানে অলওয়েজ সবকিছু ভারত বিদ্বেষী মনোভাব। এটা তো একটা মিডিয়া গেল। এটা ছাড়া যদি আপনারা বাংলাদেশের মেইন স্ট্রিম বা মেন যে সমস্ত নিউজ চ্যানেলগুলো বা মিডিয়াগুলো, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন ভারত। আর এই মুহূর্তে ভারত বিদ্বেষী হওয়ার কারণে বাংলাদেশ, ভারত বিদ্বেষী করলেই তো সেই লেভেলের রেস উঠে যাচ্ছে। সে পোস্ট হোক, কোনো ভিডিও হোক, বা কোনো কন্টেন্টে বা কোনো পোস্ট হোক, যাই হোক না কেন, অল ওভার ভারত বিদ্বেষী বা ভারত বিরোধিতা করলে তাদের আলাদা রকম একটা, মানে অন্যরকম লেভেলে চলে যাচ্ছে। আর এই যে ফেস দ্য পিপুলের যে মেন, অর্থাৎ সাইফুর সাগর কি একটা নাম এই দাদাটার, তো জানি না ইনি কোন বেসের উপর কথা বলছে এখনো পর্যন্ত। উনি যদি একটু ভালো করে নিজেদের মিডিয়াগুলো দেখেন, তাহলে ওদের মিডিয়াগুলো কি ধোয়া তুলসীর পাতা? তো ওরা কার সমালোচনা করে? ইনাদের কপাল ভালো, ইনাদের ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মানুষ বোঝে। অলওভার যদি ভারতের মানুষ বুঝতো, এদের তো টেকাই মুশকিল হয়ে যেত। শুধুমাত্র বেঙ্গলের জাস্ট কয়েকটা মিডিয়া সোর্স এদেরকে নিয়ে কথা বলে, এদের সম্পর্কে প্রোটেস্ট করে। ভাবুন, অলওভার ভারতবাসী যদি এদের বলতো, এদের তো লুঙ্গি খুলে যেত। চলুন দেখিনি দাদাগুলো আর কি বলছে। মিডিয়ার কথা যদি নাই শুনতে হয়, এই যে আমাদের কথা হাজারো মানুষ শুনছে, তারা কি প্রভাবিত হচ্ছে না? ভালো হোক মন্দ হোক, একদম একদম সেটাই হচ্ছে এখানে। বিজেপির যে উস্কানিতে কিছু মানুষ যারা বিজেপি করে, বেসিক্যালি আমি বলছি যারা বিজেপি করে, বিজেপির বাইরে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ নিয়ে
বিদ্বেষ নেই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিভিন্ন আমাদের এখানকারই বিভিন্ন নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়া তারা ধর্মতলায় পার্ক স্ট্রিটে, মার্কাস স্ট্রিট, যেখানে যেখানে বাংলাদেশের পর্যটকরা এসে থাকেন হোটেলগুলোতে, সেখানে পুরো এখন টোটালি খালি। এখন ওখানে কোনো পর্যটক নেই, কোনো লোক নেই, খাবারের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, হোটেলগুলো মাছি মারছে। এরকম পরিস্থিতি কিন্তু কোনো বাংলাদেশি মিডিয়াতে না, আমাদের এখানকার মিডিয়াতে সামনে এসেছে। এবং এই যে আমরা যে প্যারালাল ডিজিটাল মিডিয়া, বন্ধুরা এই ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করে দিই। আমি যতটা জেনেছি বা যতক্ষণ পর্যন্ত রিপোর্ট নিয়ে দেখেছি, এই যে ব্যাপারটা মানে কিছুদিন ধরে বাংলাদেশ মিডিয়াতে চলছে যে বাংলাদেশি পর্যটক না আসায় ভারতীয় ব্যবসায়ীরা না খেতে পেয়ে মরছে। অ্যাকচুয়ালি এই কথাটা ভুল। অল ওভার যদি আপনারা দেখেন তো সেই সমস্ত জায়গায় কিন্তু ইসলামিক মানে মুসলিম সম্প্রদায়েরই বেশি ব্যবসায়িক ছিল। এটা হয়তো বললে আপনারা ভাববেন যে ইসলাম বলে বা মুসলিমদের নিয়ে টানা হচ্ছে, এটা ব্যাপারটা তা নয়। আমাদের বর্ডার এলাকাতে এমন ভাবে পরিস্থিতি তৈরি করা আছে যে এই সমস্ত ব্যবসায়িক গুলো এপারেরও আধার কার্ড আছে, ওই পারেরও ডকুমেন্টস আছে, মানে এই দিকেও থাকে ওই দিকেও থাকে, ব্যবসায়ী দিকে করে আবার কখনো ওই দিকে গিয়ে থাকে, দেখা যাচ্ছে এই পারেও বউ আছে ওই পারেও বউ আছে, এইভাবে থাকে। তো অল ওভার যদি আপনারা দেখেন সমস্যা ওখানে তাদেরই হচ্ছে, যে সমস্ত মুসলিম ব্যবসায়ীগুলো তারা ব্যবসা খুলেছিল প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশি ভাইদের আশ্রয় দেওয়ার জন্য বা বাংলাদেশিদের থাকতে যান বা তাদের উপর ডিপেন্ড করে ব্যবসা চালাতো, সমস্যা ওই সমস্ত মুসলিম মানুষদেরই হচ্ছে, আর কিন্তু কারো নয়। তাই এই ব্যাপারটাকে যে বা যারা বলেছে যে বাংলাদেশিরা না আসাতে ভারতের দাদাবাবুরা না খেতে পেয়ে মরছে, এটা ভুল। তাই যদি হতো তাহলে বাদ দিন আজ থেকে মোটামুটি 5 বছর আগে চলে যান, যখন করোনা হয়েছিল। আরে ভাই তখন তো অল ওভার সবকিছু বন্ধ, তাহলে তখন কি এরা না খেয়ে মারা গেছিল? তাহলে তখন এরা ছিলটা কিভাবে? এটা যেন কেউ বলবেন না যে তখন বাংলাদেশিরা এসে দিয়ে গেছিল অগ্রিম। চলুন, এই সমস্ত কথা বললে অনেক দূর যাওয়া যাবে, আমি এগুলো বলতে চাই না, কেননা এখানে সম্পূর্ণ মুসলিম যুক্ত আছে, আর মুসলিম ব্যবসায়ীদেরই সব থেকে বড় ক্ষতি হয়েছে, কারণ ওই জায়গাটা সব থেকে বেশিরভাগ ব্যবসায়ী ওরাই ছিল, আর ওরা হচ্ছে এই পারে ওরা আছে ওই পারে ওরা আছে, বাকিটা বুদ্ধিমানের সেটাই কাফি। চলুন দেখেন আর কি কি বলছে উনি। তরফ থেকে এই সত্যটাকে সামনে তুলে ধরছি, এবং সেখানকার দোকানদার, হোটেল মালিক, কর্মচারী তারা বলছেন যে আমাদের এখানে 90% ব্যবসা চলে বাংলাদেশের যারা পর্যটক আসে তাদের জন্য, পার্টিকুলার ওই জোনটার কথা বলছি, ধর্মতলার পার্টিকুলার জোনটা যেখানে। এবং এই যে একটা জিনিস আপনি দেখুন, এই যে আজ আপনার সাথে একটু অ্যাড করে দিই, আপনি বলতে পারবেন, সেটা হচ্ছে আপনার শ্রী মোদি বাবু, উনার তো শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করা লাগে না, উনার ত্রিপুর আছে, মণিপুর, আসাম, মেঘালয়, পাকিস্তান, আমেরিকা, চীন, এতগুলা সারা বিশ্ব নিয়েও ওনাকে চিন্তা করতে হয়। বাংলাদেশ ইস্যুটা ওনার কাছে অতটা বড় মনে না করেন, এইটা বলেন যে ওনার কাছে এটা অনেক বড় কিছু না। এটা আপনার শুভেন্দু ডান্সারের কাছে যেমন মনে হচ্ছে যে এখানে কয়েকটা খেমসি ডান্স দিলে হয়তো আমি এখানে ভোট টোট কুড়িয়ে মন্ত্রী হতে পারবো। বাট একদম তাই বলেছেন, আমি আপনাকে সাপোর্ট করি যে এবং সরকারি পর্যায়ে তারা বলে নাই, কিন্তু তাদের একটা মৌন সম্মতি অবশ্যই না থাকলে এই ধরনের প্রোপাগান্ডা চলতে পারে না। আর একটা আমরা নিরাপত্তা নিয়ে কাজ করি, নিরাপত্তা দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে আপনিও এটা এগ্রি করবেন যে একটা বড় দেশ, আমরা প্রতিবেশী সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করতে চাই, একটা শান্তিপূর্ণ করতে চাই, এটা ভালো কথা। কিন্তু পাশাপাশি আমাদের এখানে যা হচ্ছে আমরা তো ইকুয়েশন করে বিশ্লেষণ করে দেখতে পাই যে এখানে ভারত সরকারের একটা ইন্ধন আছে। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। তো বন্ধুরা, ওভারঅল ভিডিও দেখে আপনারা কি বুঝলেন? দেখুন, আমি তো অ্যাজ এ ইন্ডিয়ান ভিউয়ার্স হিসেবে এতটুকুই বলবো যে আমি কখনো বাংলাদেশিদের পছন্দ করি না, এটা আগেও করতাম না, আর বর্তমান সময়ে ভারতের পতাকা অবমাননার পরে আরোই করি না। হ্যাঁ, দুই দেশের মাঝে কন্ট্রোভার্সি চলে, এদেশের হেড স্পিচ ওই দেশের হেড স্পিচ, এটা ওটা চলে, এটা এতদূর পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন থেকে বিশেষ করে ওই দেশের মানুষ ভারতের পতাকাকে অবমাননা করে গোটা ভারতবর্ষকে অপমান করেছে, তারপরে থেকে যে কোনো একটা সম্বন্ধে কথা বলা বা রেসপেক্ট এতটা আর আসে না, মানে ভেতর থেকে আসে না। মনে হয় না এরা তো প্রথম থেকে ভিখারি ছিল, এদের অ্যাকচুয়ালি অধিকাংশ মানুষের মানে কি বলবো, মানে জন্মের যেটা গালি দিয়ে বললে খারাপ ভাষা হওয়ার সমস্যা আছে, এক্স্যাক্টলি আমার তো তাই মনে হয়। আর হওয়াটা স্বাভাবিক, কেননা যে সমস্ত দেশে এক একজন মানুষের 6টা 7টা করে বাচ্চা নাই, যাদেরকে রাস্তায় আল্লাহর নাম করে ভিক্ষা করতে পাঠায়,
সেই দেশের আবার কি ভাবনা চিন্তা হতে পারে। আর মাদ্রাসায় পড়লে তো অতটুকু, যদিও আমি এইভাবে আগে বলতাম না, কিন্তু এই বর্তমান সময়ে ভারত বিরোধিতাকে নিয়ে যেভাবে তারা ভারতের পতাকাকে অপমান করেছে, তারপরে থেকে আমার মনে হয় এদের জন্য এটা হচ্ছে পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। এদেরকে ওদের ভাষায় জবাব দেওয়া উচিত, না হলে ওরা কখনোই বুঝবে না। যাক বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আমি তো বাংলাদেশিদের পছন্দ করেন, আপনারা কি পছন্দ করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।